আমার স্বপ্ন, আমার আশা, তোমরা পারবে, এটাই ভরসা। প্রিয় শিক্ষার্থী সকলকে বিজয়স ইংলিশ জোনের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমি এসএসসি পরীক্ষার্থী যারা হচ্ছে এবং যারা এসএসসির যে গ্রামার টপিক অর্থাৎ বিশেষ করে মডিফায়ার নিয়ে যাদের প্রবলেম হয়, আমি তাদেরকে আজকে মডিফায়ার নিয়ে আমার আজকে এই ক্লাসটিতে তোমাদেরকে জানিয়ে দেব। চলো আমরা আজকে আমাদের মূল টপিকে আমরা প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থী দেখো যে তোমাদের প্রথম যে প্রশ্ন যে মডিফায়ার কাকে বলে বা মডিফায়ার বিষয়টি কেমন, সেই বিষয়টি আমি তোমাদেরকে একটু বলতে চাই। যেমন এখানে আমি লিখে রেখেছি তোমাদের জন্য যে যেই শব্দ বা শব্দগুচ্ছ অন্য কোনো শব্দের পূর্বে বা পরে বসে উক্ত শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। প্রিয় শিক্ষার্থী তোমরা আশা করি এটা বারবার বলে ধরতে পারবে। তাছাড়া মডিফায়ার সম্পর্কে আমি আর একটু ইনফরমেশন দিয়েছি, একটু করে খেয়াল করি সবাই। মডিফায়ার কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ হিসেবে পরিচিত, অর্থাৎ এটি নাউন সম্পর্কে, অ্যাডজেক্টিভ সম্পর্কে, ভার্ব সম্পর্কে অর্থাৎ যে কোনো শব্দের আগে বসবে বা পরেও বসতে পারে, কিন্তু একটা ইনফরমেশন তোমাদেরকে দিতে হবে এবং সেই ইনফরমেশন দেওয়ার জন্য যে উত্তরটা আমরা লিখছি সেই উত্তরটাই হচ্ছে মডিফায়ার। অর্থাৎ আরো কিছু যখন আমরা অতিরিক্ত তথ্য যখন প্রদান করে তখন সেটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়। তাই বলা যায় যে মডিফায়ার গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের কাজ করে। তো প্রিয় শিক্ষার্থী আমরা যেটা তোমাদের জন্য বলে রেখেছি যে মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এইটা হচ্ছে মূলত প্র্যাকটিক্যালি তোমরা জেনে রাখতে পারো। আমরা মডিফায়ার যে বলছি বা যে মডিফায়ার নিয়ে যে আমরা বিভিন্ন প্রশ্নের প্রবলেমগুলো সলভ করব, সেখানে তোমাকে কিন্তু এই ট্যাকটিকটা খেয়াল করতে হবে, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে। তার মানে আমরা দেখতে পাচ্ছি নাউন সম্পর্কে আমরা যখন কোনো তথ্য প্রদান করছি সেই তথ্যটা, সেই ইনফরমেশনটা হচ্ছে মডিফায়ার, সেই ইনফরমেশনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার আমরা যখন কোনো তথ্য প্রদান করছি অ্যাডজেক্টিভ সম্পর্কে তখন সেই তথ্যটি হচ্ছে তোমার অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী চলো আমরা আজকে দেখবো যে কিভাবে আমাদের কোয়েশ্চেনে অর্থাৎ কোয়েশ্চেনে কিভাবে থাকবে তার দেখার আগে আমরা একটু করে তোমাদেরকে একটা বিষয় দেখিয়ে দিই যে পজিশন অফ মডিফায়ার। পজিশন অফ মডিফায়ার মানে পজিশন অর্থাৎ মডিফায়ারের যে আনসারগুলো আমরা করব সেটা প্রশ্নে কিভাবে মডিফায়ার বলে দিবে বা কয় ধরনের মডিফায়ার আমরা করব সেটা আমরা একটু দেখতেছি। অর্থাৎ প্রি একটা আমরা মডিফায়ার বলতে দেখব অথবা পোস্ট দেখব। প্রি মানে হচ্ছে আগে, পোস্ট মানে পরে। কিসের আগে বা পরে? নাউনের আগে বা পরে, ভার্বের আগে বা পরে, অ্যাডজেক্টিভের আগে বা পরে। অর্থাৎ যেটার আগে হবে সেক্ষেত্রে প্রি মডিফায়ার বলবে, আর যেটার পরে বলবো আমরা সেক্ষেত্রে পোস্ট মডিফায়ার দেব। সে কারণে মডিফায়ার হচ্ছে মূলত দুই প্রকার, প্রি মডিফায়ার্স, পোস্ট মডিফায়ার্স। তো তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে আমরা দেখব যে প্রি মডিফায়ার্স কিভাবে আমরা বুঝবো। যেমন এখানে দেখো বলছে ব্লুমিং ফ্লাওয়ার প্লিজেস এভরিবডি। তাহলে কি ধরনের ফ্লাওয়ার? ব্লুমিং ফ্লাওয়ার। এই ব্লুমিং কিসের আগে বসে? নাউনের আগে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? প্রি মডিফায়ার। আর নাউনের আগে শব্দটি সবসময় কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন বলছে a broken chair is seen in the room। তাহলে চেয়ারটা কি এরকম ছিল? ভাঙা ছিল, আগে বসে। সুতরাং এটাকে আমরা কি বলতে পারি? প্রি মডিফায়ার। তার মানে আমরা যখন আগে বসেছি নামের আগে তখন সেটা হয়ে যাচ্ছে প্রি মডিফায়ার। অথবা উত্তরটা যখন আমরা আগে করছি তখন সেটা হয়ে যাচ্ছে প্রি মডিফায়ার। এবার আমরা দেখব পোস্ট মডিফায়ার্স। পোস্ট মানে কি? পরে। যেমন এখানে তোমাদের জন্য কয়েকটা एग्जांपल আমি দিয়ে রেখেছি। যেমন বলছে কি we saw the baby crying for his mother। তাহলে আমরা বেবিটাকে দেখেছিলাম সে কি করছিল? ক্রাইং। অর্থাৎ পরে আমরা ইনফরমেশনটা দিতে চাইছি। I have got the letter written by you। তাহলে I have got the letter written by you। এবং আরেকটা যদি আমরা एग्जांपल দিই the fox runs quickly। শিক্ষার্থী দেখো তোমাদেরকে যদি আমি এখানে দেখাই the fox runs, মনে করে এই যে আমি এটা একটু বক্স করে দিলাম, আসলে আমরা দেখব সেটা অ্যাডজেক্টিভ এর ফর্ম কি সেভাবে আমরা দেখে নেব। আগে এবং পরের ব্যাপারটা হচ্ছে মূলত পোস্ট মডিফায়ার এবং প্রি মডিফায়ার দিয়ে আমরা এটাকে ডিভাইড করতে পারি। দেন এখন আমরা চলে যাব ইয়েস। এইটাই আমরা মোটামুটি ভাবে ভালোভাবে দেখবার চেষ্টা করব এবং বুঝবার চেষ্টা করব। কেন? এই শিক্ষার্থী তোমাদের যে এসএসসি তে যে মডিফায়ার্স যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নে যেই বিষয়গুলো 100% থাকবে সেই বিষয়গুলোকে আমি কিন্তু তোমাদেরকে আজকে আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে বলবার চেষ্টা করব। চলো তাহলে আমরা চেষ্টা করব লেটস নো মডিফায়ার প্রবলেম শর্টকাট ওয়ে।
যে মডিফায়ার যে প্রবলেমগুলো হয় এবং প্রশ্নে কিভাবে থাকে সেই উত্তরটা কিভাবে সেটা আমরা দেখব, এবং তার সাথে সাথে কি থাকলে কেমন উত্তর দেব সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই। নাম্বার 1, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, নাম্বার 1 তোমার প্রশ্নে যদি লেখা থাকে প্রি মডিফাই দ্য নাউন, তোমাকে প্রি মডিফাই দ্য নাউন যদি বলে, খেয়াল করো যদি বলা হয় প্রি মডিফাই দ্য নাউন, তার মানে আমরা তো শিখেছি প্রি মানে হচ্ছে আগে, আর নাউন সম্পর্কে যখন আগে তথ্য দিব তখন আমাদেরকে মাইন্ডে রাখতে হবে, তখন সেটা করতে হবে কি অ্যাডজেক্টিভ। এই যে শর্টকাটে আমি তোমাদেরকে বলে রেখেছি, শর্টকাটে তোমাদেরকে বলে রেখেছি, দেখেছো? প্রি মডিফাই দ্য নাউন বললে কি হবে, অ্যাডজেক্টিভ উত্তর করতে হবে। তাছাড়া প্রশ্নের মধ্যে এভাবে লেখা থাকতে পারে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, এরকম কিন্তু তোমাদেরকে বলে দিতে পারে। তার মানে এখানে তো ওরা বলে দিয়েছে যে অ্যাডজেক্টিভ করতে হবে। অ্যাডজেক্টিভ কোনগুলোকে বলা হয়, যেগুলো মূলত নাউন সম্পর্কে তথ্য প্রদানকারী যে শব্দগুলো আমরা ব্যবহার করব, সেটা বড় ছোট সংখ্যা পরিমাপ ভালো খারাপ মন্দ যে কোনো বিষয় বোঝাতে পারে, সেই শব্দটি হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ এবং সেটি নাউনের আগে বসে। তাহলে প্রিয় ক্ষেত্রে আমরা বুঝে পেলাম যে প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা উত্তর করব অ্যাডজেক্টিভ, অথবা আমাদেরকে যদি বলে দেয় যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, তখন কিন্তু আমরা করব অ্যাডজেক্টিভ। যেমন তোমাদের জন্য একটা एग्जांपल এখানে রেখে দিয়েছি, হি ড্রিঙ্কড আ ড্যাশ ড্রিঙ্ক, তাহলে ড্রিমের আগে আমরা কি লিখছি, গুড দিন। তুমি বলতে পারো নাইস দিন, ওয়ান্ডারফুল দিন, বিউটিফুল দিন, যেটা এখন একটা অ্যাডজেক্টিভ লিখছো এন্ড দেন তোমার উত্তরটা হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা নাম্বার 1 কি বলেছে সেটা বুঝে পেরেছি যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, অথবা প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা উত্তর করব অ্যাডজেক্টিভ। এবং এখানে আমরা দেখতে পেলাম যে হি ড্রিঙ্কড আ গুড ড্রিঙ্ক লেখা আছে, লাস্ট নাইটও বলা যায়। তাহলে আমরা এখানে আমাদেরকে প্রশ্ন কি বলে দিল, প্রি মডিফাই দ্য নাউন অথবা প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, তখন আমরা গুড লিখলাম, নাইস লিখলাম, ওয়ান্ডারফুল লিখলাম, বিউটিফুল লিখলাম, অ্যাডজেক্টিভ উত্তর। এবার আমরা চলে যাচ্ছি নাম্বার 2 তে। নাম্বার 2 তে আমরা দেখছি যে প্রশ্ন তোমাদের লেখা থাকতে পারে এভাবে, প্রি মডিফাই দ্য নাউন বাই এ নাউন অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী নাউন অ্যাডজেক্টিভ, সো ভেরি ইম্পর্টেন্ট টু নো নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ কিভাবে বুঝবো বা কিভাবে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলে উত্তর করব, দেখো তোমাদের জন্য আমি এখানে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছি যে নাউন প্লাস নাউন, অর্থাৎ যদি নাউন অ্যাডজেক্টিভ বলে, প্রিয় শিক্ষার্থী আবার আমি বলছি তোমাদের, যদি নাউন অ্যাডজেক্টিভ বলে তখন তোমাকে মাইন্ডে রাখতে হবে একটা নাউন উত্তর করতে হবে। কোশ্চেনে যখন বলবে ইউজ নাউন অ্যাডজেক্টিভ অথবা প্রি মডিফাই দ্য নাউন বাই নাউন অ্যাডজেক্টিভ, তখন আমাদেরকে কিন্তু একটা নাউন চিন্তা করতে হবে এবং আমাদেরকে অবশ্যই নাউন উত্তর করতে হবে। তাহলে আমি বিষয়টা একটু বুঝাই যে কিভাবে আমরা সেটা সলভ করব। যেমন এখানে एग्जांपले আমরা লিখে রেখেছি হি প্ল্যান্টেড এ বিগ ড্যাশ ট্রি, তাহলে এখানে ট্রিটা নাউন না, তাহলে ড্যাশ ট্রি, আমি যদি এখানে নাইস ট্রি দেখি, বিগ ট্রি তো এখানে বলাই আছে, তাহলে সে কি ধরনের গাছ রোপণ করেছে, ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গোর একটা নাউন হয়ে গেল। তাহলে আমরা উত্তর কি করলাম, না। আর এক্ষেত্রে আমি নাউনটাকে অ্যাডজেক্টিভ কেন বলছি, প্রিয় শিক্ষার্থী তোমরা মনে রাখবা নাউনের আগে যে শব্দটি বসাবো সেই শব্দটি সবসময় অ্যাডজেক্টিভ হবে, কিন্তু আমরা যখন নাউন অ্যাডজেক্টিভ করব তখন নাউন চিন্তা করব এবং উত্তর করব নাউন, তখন কিন্তু সেটা নাউন বসানোর পরে যেহেতু নাউনের আগে বসবে তখন সেটা কিন্তু কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখানে কিন্তু আমরা একটু খেয়াল করবো যে নাউন অ্যাডজেক্টিভ বললে অনেক সময় অনেকে নাউন না দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা মনে রাখবো যে নাউন অ্যাডজেক্টিভ বলে আমরা কি দিব, নাউন দিব। তাহলে তোমাদেরকে যদি আমি এখানে একটা প্রশ্ন করি, দেখি তোমরা চট করে আমাকে উত্তরটা দিবে। আমি যদি বলি যে ইউ আর এ ড্যাশ স্টুডেন্ট, এখন তোমাকে ব্র্যাকেটে বলবো যে প্রি মডিফাই দ্য নাউন বাই নাউন অ্যাডজেক্টিভ, তাহলে এখন তুমি কি উত্তর দিবে? সেই ক্ষেত্রে তোমরা চট করে দেখি উত্তরটা দাও তো, যে ব্র্যাকেটে বলবো যে প্রি মডিফাই দ্য নাউন বাই নাউন অ্যাডজেক্টিভ। এখন তোমার প্রশ্ন দেওয়া আছে ইউ আর এ ড্যাশ স্টুডেন্ট, এখন যদি তুমি যে এখানে নাউন অ্যাডজেক্টিভ বলার পরেও যদি তুমি অ্যাডজেক্টিভ দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে ভুল। তুমি যদি লেখো যে ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ আর এ ব্যাড স্টুডেন্ট, ইউ আর এ ট্যালেন্টেড স্টুডেন্ট, যে ট্যালেন্ট ব্যাড গুড এই সমস্ত বিষয় কিন্তু তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, নাউন অ্যাডজেক্টিভ বলে কি দিব, নাউন দিব। তাহলে এটার উত্তর তোমরা তাহলে বলো এবং চট করে কমেন্টস করে দিতে পারো। এন্ড ইউ আর এ, তাহলে কি লিখো, ইয়েস কলেজ, তাহলে কলেজ তো হচ্ছে একটা
এবারে কলেজ স্টুডেন্ট, তাহলে কলেজটা কি হয়ে গেল, নাউন হয়ে গেল। কেন? কারণ আমাদেরকে বলেছেন নাউন অ্যাডজেক্টিভ দেওয়ার জন্য। আর সেই ক্ষেত্রে আমরা নাউন তৈরি করবো। এরপরে যদি তোমার বেসিকটা জানা থাকে বা জানতে চাও, এই যে এটার মানে এটা মানে এই নাউনটাকে আমরা কি বলতে পারবো, অ্যাডজেক্টিভ বলতে পারবো। আশা করি তোমরা নাউন অ্যাডজেক্টিভ বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি নাম্বার 3, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। তাহলে আমাদের ক্লুটা হচ্ছে কি অ্যাপোজিটিভ। সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে নাম্বার 1 2 3 4 এভাবে করে দেখাচ্ছি, বলতে এটাই যে তোমরা যে এসএসসি মডিফায়ার্স এর যে প্রবলেমগুলো হয়, যে প্রশ্নটা তোমরা যখন সলভ করতে যাও সেই মডিফায়ার্স এর প্রশ্নে এইভাবে করে কিন্তু তোমার পয়েন্টগুলো খেয়াল করবে। প্রশ্নের যে প্যাসেজ থাকবে সেই প্যাসেজের ব্র্যাকেটে প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি কিন্তু তোমার এই ব্যাপারগুলো থাকে। সেই জন্য আমি তোমাদের পয়েন্ট অফ ভিউতে একটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করছি। এবার দেখো নাম্বার 3 তে আমরা বলছি পোস্ট মডিফাই। তাহলে পোস্ট মানে তো আমরা জেনেছি যে পরে লিখব। এখন আমাদের বলছে পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দেব, কিন্তু তখন সেটা কোথায় দেব, পরে দেব। তো পরে দেব, ঠিক আছে, কিন্তু কিভাবে দিতে হবে সেটা বলে দিচ্ছি, অ্যাপোজিটিভ। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে অ্যাপোজিটিভ বিষয়টা কি। দেখো অ্যাপোজিটিভ, নাউন ইন অ্যাপোজিশন যে কথা, অ্যাপোজিটিভও একই কথা। অ্যাপোজিটিভ মানে হচ্ছে যে নাউন সম্পর্কিত তোমাকে আবারও একটি অতিরিক্ত তথ্য উপস্থাপন করতে হবে। নাউন বিষয়ে বিশেষ তথ্য উপস্থাপন করার যে যে আনসারটা আমরা করি সেই আনসারটি কিন্তু অ্যাপোজিটিভ। এবং এটার ক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে শিখিয়ে দিই যে অ্যাপোজিটিভটা কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত করতে হবে, মানে ব্যবহার করা হয়ে থাকে। সবসময় দেখবে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, মানে একটা নাউন থাকবে, নাউনের পরে কিন্তু একটা কমা থাকবে, তারপরে কিন্তু একটা গ্যাপ থাকবে। এই গ্যাপের মাঝখানে তোমাকে যে তথ্যটা লিখতে হবে সেটাই হচ্ছে মূলত অ্যাপোজিটিভ। এবং তারপরে কিন্তু আবার একটা কমা থাকবে। এরপরে কিন্তু ওই সেন্টেন্সের ভার্বের ব্যবহার আমরা করে নিতে পারবো। তাহলে স্ট্রাকচারটা কিরকম, যে অ্যাপোজিটিভটা যে তুমি লিখবে সেখানে তোমাকে আগে সাবজেক্ট মানে নাউন দিতে হবে, ওই নাউনটা বা ওই সাবজেক্টের পরে একটা কমা, তারপরে একটা গ্যাপ থাকে, গ্যাপের পরে আবার কমা, এরপরে ওই সেন্টেন্সে কিন্তু ভার্বের ব্যবহারটা করা। আর আমাদের যে গ্যাপে আমরা যে তথ্যটা উপস্থাপন করব সেই তথ্যটা উপস্থাপন করতে গিয়ে যে বিষয়টি আমাদেরকে বলবে সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে তাও কি অতিরিক্ত একটা তথ্য। তবে এই ক্ষেত্রে তুমি মনে রাখবা সেই তথ্যটি তুমি বিভিন্ন রকমের শব্দ তুমি এখানে এনে দিতে পারো, শুধু সেটা ডিপেন্ড করবে যে প্যাসেজে কোন ধরনের নাউন তোমাকে দেয়া আছে, তোমাদের দেয়া আছে সেটা তোমাকে দিতে হবে। তাহলে দেখো আমরা এখন দেখবো যে অ্যাপোজিটিভটা কিভাবে নাউনে আসছে এবং আমরা নাউন হিসেবে কাজ করছে এবং কিভাবে আমরা প্রশ্নে সেই অ্যাপোজিটিভের অবস্থানটা দেখবো এবং উত্তরটা কিভাবে। যেমন দেখো যে সাকিব আল হাসান, ঠিক আছে, গাড়িটা দিও না, সাকিব আল হাসান, এরপর হচ্ছে কমা, এরপরে তাহলে কি লিখছে, সাকিব আল হাসানকে এক ক্রিকেটার। এই যে তুমি এক ক্রিকেটার লিখছো, তাহলে এটা নাম সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য, ইজ দ্য গ্লোরি অফ বিডি ক্রিকেট। তাহলে এই যে এক ক্রিকেটারটা যে লেখা হলো এটা হচ্ছে অ্যাপোজিটিভ, এটা হচ্ছে নাম সম্পর্কিত অতিরিক্ত তথ্য। এবং এখানে তুমি খেয়াল করছো যে এখানে সাবজেক্টের পরে নাউনের পরে কমা, আমরা উত্তরটা লিখবো, এরপর আবার কমা, এরপরে কিন্তু ভার্ব দেওয়া হয়েছে। এইভাবে করে আমরা আমাদের অ্যাপোজিটিভ যখন বলবে নাউন ইন অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ, তখন আমরা নাম সম্পর্কে তথ্য দিব। তবে এই ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলে রাখবো যে নাউন সম্পর্কে যে তথ্য উপস্থাপন করবো সেই নাউনটা তোমাকে বুঝতে হবে ওই প্যাসেজে কিভাবে দেওয়া আছে। মনে করো তোমাকে রবীন্দ্রনাথ নিয়ে দিল, নজরুল নিয়ে দিল, এগুলো নিয়ে হয়তো আমরা সবাই মোটামুটি বলতে পারি বা জানি, কিন্তু এমন করে একটা নাম দিল, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি সেই নামটা কি লিখবে, সে কি খেলোয়াড়, সে কি টিচার, নাকি সে কি, সেই ব্যাপারটা তোমাকে খেয়াল করতে হবে। তা আমি যদি বলি বিজয় চক্রবর্তী, কমা দিয়ে লেখা আছে, তাহলে এখন তুমি সেখানে কি লিখবে? হ্যাঁ, একজন কি ইংরেজি শিক্ষক, একজন নাট্যকার, একজন আবৃত্তিকার, হ্যাঁ, যেটা যা খুশি তা লিখতে পারো নাম সম্পর্কে, যদি প্যাসেজে সেই সম্পর্কে তথ্য দেওয়া থাকে। তাহলে এভাবে করে নাম সম্পর্কে তোমরা পজিটিভ বিষয়গুলো খেয়াল করে লিখতে পারলে তোমাদের উত্তর হয়ে যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো যে পোস্ট মডিফাই নাম হতে পজিটিভ বললে তোমরা কি দেবে। এরপর আমরা চলে যাচ্ছি ইউজ ডেমনস্ট্রেটিভ। প্রিয় শিক্ষার্থী ভেরি ইম্পর্টেন্ট টু নো, ডেমনস্ট্রেটিভ তোমাকে যখন বলবে ওই একই কথা যে ইউজ ডেমনস্ট্রেটিভ বলতে পারো, অথবা বলতে পারে যে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ গুলো মূলত নাউনের আগে বসে। সেজন্য তোমাকে যদি বলে প্রি মডিফাই দ্য নাউন
বাই ডেমনস্ট্রেট অথবা ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, যাই বলুক না কেন, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ। তাহলে পৃথিবীতে চারটা ডেমনস্ট্রেটিভ আছে, সেটা হচ্ছে দিস দ্যাট দোস। আর এগুলো কখন কি হয়, এগুলো কখন বসে, নাউনের আগে বসে, এই জন্য এগুলো কি হয়ে যায়, এগুলো সবগুলো এই ডেমনস্ট্রেটিভ গুলো সব কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই জন্য আমি তোমাদেরকে ব্র্যাকেটে অ্যাডজেক্টিভটা বসা মানে লিখে দিয়েছি বা বোঝাতে চাইছি। তাহলে ডেমনস্ট্রেটিভ কয়টা, চারটা, দিস দ্যাট দোস। এখন এটা জানার জন্য তোমাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দেব, তোমরা সেই টেকনিকটা একটু খেয়াল করো। তাহলে ডেমনস্ট্রেটিভ কয়টা, চারটা। কি কি, দিস দ্যাট দোস। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা বিষয় মাইন্ডে রাখবা, এই যে দিস শব্দটি দেখো এবং দ্যাট শব্দটা দেখো, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, দ্যাটটাও কিন্তু সিঙ্গুলার নাউন কে নির্দেশ করে। কিন্তু মনে রাখতে হবে এই দিসটা হচ্ছে প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে। কোন টেন্সকে, প্রেজেন্ট টেন্সকে। আর এই দ্যাটটা সিঙ্গুলার, কিন্তু এটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। তাহলে আবার একটা বিষয় আমরা ক্লিয়ার করলাম যে ডেমনস্ট্রেটিভ যে চারটা আমরা দেখেছি, দিস দ্যাট দোস, এই চারটার মধ্যে আমি তোমাদের এখন কি বললাম, এই দিস এবং দ্যাট দুইটাই সিঙ্গুলার নাউনকে নির্দেশ করবে, কিন্তু এই দিসটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় এবং এই দ্যাটটা হচ্ছে তোমার পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। তাহলে আর দুটো আছে, এই দুটোর মধ্যে এই দিসটা হচ্ছে তোমার পুরো নাউনের ক্ষেত্রে হয় এবং এই যে দোস সেটিও কিন্তু পুরো নাউনের ক্ষেত্রে হয়। কিন্তু এই যে দিস বানানটা খেয়াল করছো, এই দিসটা কিন্তু তোমার প্রেজেন্ট টেন্স এন্ড এই দোসটা কিন্তু পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। তাহলে আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার। দিস দ্যাট প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, দিস দোস প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, দিস দ্যাট সিঙ্গুলার, দিস দোস প্লুরাল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। যদি এখানে এটা ক্লিয়ার হয়, আমরা এখানে চারটা বিষয় এখানে খেয়াল করবো। দেখো, যেমন এখানে বলছে যে ড্যাশ পিকচার দ্যাট ইউ সিলেক্টেড ইয়েস্টারডে, দেখো তো ইয়েস্টারডে আছে এন্ড পিকচার সিঙ্গুলার এন্ড ইয়েস্টারডে আছে পাস্ট টেন্স, সিঙ্গুলার নাউনটা পাস্ট টেন্সে আছে, সিঙ্গুলার দ্যাট পাস্ট টেন্স, আর এই যে দ্যাট। এরপর আবার দেখেন পিকচার্স লেখা আছে, ইয়েস্টারডে লেখা আছে, পিকচার্স প্লুরাল, পাস্ট টেন্স প্লুরাল, এই জন্য আমরা কি দেব, দোস দেব। এই যে দোস, এই শিক্ষার্থী কি হলো, দোস হলো। তাহলে দোস পিকচার্স, দোস কি পাস্ট টেন্স প্লুরাল। এরপরে দেখো পিকচার দ্যাট ইউ ওয়ান্ট, শুধু এখানে কি আছে পিকচার, কারণ এখানে কোনো পাস্ট টেন্সের কিছু নেই। তাহলে আমরা কি লিখতে পারি, দিস, ওই যে দিসটা সিঙ্গুলার। আর আবার হচ্ছে পিকচার্স দ্যাট ইউ ওয়ান্ট, কিন্তু কোন টেন্স বলা নেই, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স। আর পিকচার্সটা যেহেতু প্লুরাল, সেজন্য আমরা এখানে কি লিখব, দ্যাট। এই হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আশা করি তোমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী বিষয়টিতে চলে যাব, 1 থেকে 4 নিয়ে আশা করি তোমাদের বিষয়টি ক্লিয়ার, এবং তোমরা একটু খেয়াল করে দেখবে ভিডিওটি। আমরা পরবর্তী বিষয়টাতে যাচ্ছি। ইয়েস, নাম্বার 5। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এবার নাম্বার 5 এ কি একটু দেখব, ইউজ পসেসিভ। ইয়েস, প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের আগে বসবে। দেখো, আবার আমি তোমাদের বলছি প্রি-মডিফাই বা পোস্ট-মডিফাই সেই বিষয়টি যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে কোন উত্তরটি লিখতে বলবে বা লিখতে হবে সেটা কিন্তু দেখা। যেমন ইউজ পসেসিভ, এই পসেসিভ গুলো কি কি তুমি খেয়াল করো, হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার, ইউ, এগুলো হয়। এগুলো কিসের আগে হয়, নাউনের আগে। তাহলে হিজটা কখন হয়, হি থাকলে ইজ হয়, শি থাকলে হার হয়, আই থাকলে মাই হয়, উই থাকলে আওয়ার হয়, দেয়ার থাকলে অর্থাৎ দে থাকলে দেয়ার হয়, ইউ থাকলে ইউর হয়, আবার যদি ইট থাকে ইটস হয়। এটা কিন্তু তোমার কিসের উপর ডিপেন্ড করবে, ওখানকার যে সাবজেক্ট বা ওখানকার যে নাউন আছে সেই নাউনটির উপর বা প্রোনাউনটির উপর তোমার ডিপেন্ড করবে যে তুমি কি ধরনের পসেসিভ লিখবে। এটা আগে থেকে তোমার চিন্তা করার দরকার নেই। যেমন আমরা এখানে একটা एग्जांपल দেখব যে ফাইনালি উই রিচ, এই দেখেন উই আছে, তো আমাদের কি ইউজ করতে বলেছে পসেসিভ, তাহলে আমরা ওই জন্য কি আনলাম, আওয়ার নিয়ে আসি। আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার।
এবং এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, খেয়াল করেছো? ওই যে তোমার নাউনের আগে বসে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি তোমার 5 নাম্বারটা ক্লিয়ার। এবার আমরা চলে যাচ্ছি ইউজ অ্যান্ড। এটা এন্ড না, হবে ডিটারমাইনার অথবা অ্যান আর্টিকেল বলতে পারো। তাহলে এই যে ডিটারমাইনার নিয়ে প্রিয় শিক্ষার্থী একটা বিষয় তোমাদেরকে আমি জানাতে চাই। আমি একটু এই বিষয়টি নিয়ে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করব, প্লিজ তোমরা একটু দেখবে। আমি একটা বিষয় তোমাদের জন্য লিখে দিয়েছি। यस, এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে ডিটারমাইনার্স এবং আর্টিকেল, এই দুটো বিষয় নিয়ে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি যে বিষয়টি বলতে চাইছি যে ডিটারমাইনার্স এবং যে আর্টিকেল দুটো কিন্তু একই নয়। ডিটারমাইনার্স এবং আর্টিকেল দুটো আলাদা বিষয়। তার থেকে আরো বড় বিষয় হচ্ছে যে তোমরা যদি আমার এই বিষয়টি এখন মাইন্ডে নিতে পারো, তাহলে তোমাদের বিষয়টা একেবারে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে কি, আমি কিন্তু তোমাদেরকে একটা ট্যাকটিক শিখিয়ে দিচ্ছি। ডিটারমাইনার্স মানে হচ্ছে তাও একই কথা, নাউন সম্পর্কিত কোনো অতিরিক্ত তথ্য উপস্থাপন করতে গিয়ে সেটি বড়, ছোট, মাঝারি কিংবা পরিমাপ ব্যাপক শব্দ, যে শব্দগুলো আমরা লিখছি সেই শব্দগুলো কিন্তু ডিটারমাইনার্স। তাহলে দেখো, ডিটারমাইনার্স এর মধ্যে কি থাকতে পারে? আর্টিকেল থাকতে পারে, ডিটারমাইনার্স এর মধ্যে ডেমনস্ট্রেটিভ থাকতে পারে, ডিটারমাইনার্স এর মধ্যে পজিটিভ থাকতে পারে এবং ডিটারমাইনার্স এর মধ্যে কোয়ান্টিফায়ার্স থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, বিষয়টি কেন বলছি? কারণ যদি তোমাকে কোশ্চেনের মধ্যে যদি বলে যে ইউজ ডিটারমাইনার্স, তখন তুমি সেখানে আর্টিকেল দিতে পারো, ডেমনস্ট্রেটিভ দিতে পারো, পজিটিভ দিতে পারো, কোয়ান্টিফায়ার্স দিতে পারো। আর যদি প্রশ্নের মধ্যে স্পেসিফিক করে যে ইউজ কোয়ান্টিফায়ার্স, ইউজ পসেসিভ, ইউজ ডেমনস্ট্রেটিভ, ইউজ আর্টিকেলস, তখন কিন্তু তোমাকে ওইগুলো দিতে হবে। আশা করি তোমার এই বিষয়টি ক্লিয়ার। তাহলে এখন তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। আর্টিকেলস তো তোমরা জানো, এন্ড দা, এই তিনটেই। তাহলে আমাকে যদি শুধু আর্টিকেল ইউজ করতে বলে আমরা এই তিনটা থেকে যে কোনো একটা দিয়ে দিব। আর আমরা একটু আগে দেখেছিলাম যে ডেমনস্ট্রেটিভ বললে আমরা দিস, দ্যাট, দিস, দোজ দিব। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট টেন্স, সিঙ্গুলার, সিঙ্গুলার, প্লুরাল, প্লুরাল। এন্ড পসেসিভ আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে কখন কি আই হলে মাই হবে, উই হলে আওয়ার হবে, ইউ হলে ইউ হবে, শি হলে হার হবে, দে হলে দেয়ার হবে, ইট থাকলে ইটস হবে, এন্ড কোনো নাম থাকলে সেটা কিন্তু বসে যাচ্ছে। মুক্তাস। এন্ড কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স আপনি শিক্ষার্থী খেয়াল করো, কোয়ান্টিফায়ার্স কিন্তু তোমার প্রশ্নে স্পেসিফিক করে দিলে কিন্তু তোমাকে এই কোয়ান্টিফায়ার্স গুলো থেকে যে কোনো একটা তুমি বসিয়ে দিতে পারো। যেমন মেনি, মাচ, সাম, এনি, নো, অল, বোথ, ইচ, এভরি, কয়টা এখানে আছে, আইদার, এভরি এখানে আবার আছে, এরপরে নাইদার, ফিউ, আ ফিউ, লিটল। এটা ডিপেন্ড করবে যে তোমার মূলত যে সেন্টেন্সে কোন ধরনের নাউন আছে এবং সেই নাউনটার উপর ডিপেন্ড করে তুমি কোয়ান্টিফায়ার্সটা দিতে পারো। আমি যে বলি আই হ্যাভ ড্যাশ মানি, এখন তুমি বলতে পারো আই হ্যাভ মাচ মানি। আবার যদি বলতে পারো কি লিটল মানি, দুটো হতে পারে, এটা সেন্টেন্সের উপর ডিমান্ড করবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমার ডিটারমাইনার্স নিয়ে ক্লিয়ার হয়েছে। তাহলে আবার আমি তোমাদেরকে শর্টকাটে বলছি, ডিটারমাইনার্স বলে দিলে তুমি আর্টিকেল দিতে পারো, ডেমনস্ট্রেটিভ দিতে পারো, পসেসিভ দিতে পারো, কোয়ান্টিফায়ার দিতে পারো। সেটি সেন্টেন্স বুঝে তুমি দিবা। আর যখন আলাদা আলাদা বলবো তখন সেগুলোই দিতে হবে। আশা করছি তোমরা বুঝছো। আমরা এবার আমাদের এই জায়গাটাতে একটু চলে আসবো। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে ডিটারমাইনার বললে আমরা যখন দেখেছি যে ডিটারমাইনার বললে তুমি সেখানে কি কি দিবা, সেটা আমরা এখন বললাম আর্টিকেল, পসেসিভ, যে কোনো কিছু হতে পারে। আর আর্টিকেল বললে আমরা স্পেসিফিক করে আর্টিকেল দিব। এই যেমন এখানে एग्जांपल আছে ওল্ড ম্যান লস্ট হিজ সাইট, তাহলে এন্ড দিয়ে বললাম, তাহলে একটা আর্টিকেল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এই সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি এবার 7 নম্বরে। 7 নম্বরে কি বলছে? ইউজ আ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য ভার্ব। এবার দেখো নাউন বলেন কি বলেছে? ভার্ব। তো পার্টিসিপল বলেছে, পার্টিসিপল, এই যে পার্টিসিপল নিয়ে আমাদের আবার একটা অসুবিধা হয়ে যায়। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখন একটা ট্যাকটিক শিখিয়ে দিচ্ছি। যখন পার্টিসিপল বলবে, একটু বলে রাখি যে পার্টিসিপল যখন বলবে, এই পার্টিসিপলটা 3 রকমের হয়। কয় রকমের হয়? 3 রকমের। নাম্বার 1 সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি সেটা আমি একটু দেখিয়ে দিই। মূল ভার্বের সাথে, প্রিয় শিক্ষার্থী একটু দেখো, মূল ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তার মানে তোমাকে যখন প্রেজেন্ট পার্টিসিপল বলবে অথবা শুধু পার্টিসিপল বলবে, তখন তোমাকে একটা ভার্ব চিন্তা করতে হবে এবং সেই ভার্বের সাথে তুমি আইএনজি যুক্ত করবে এবং তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে?
প্রেজেন্ট পার্টিসিপল। কারণ পার্টিসিপল মূলত সেন্টেন্সে কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ। আর মডিফায়ার মানে কি? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে পারে। ওকে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি? মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন এখানে एग्जांपल তোমরা দেখতে পারো যে আমি শর্টকাট লিখে দিয়েছি ভার্ব প্লাস আইএনজি, তখন সেটা পার্টিসিপল হয়ে যায় এবং সেটা ভার্বের সাথে থাকে। যেমন ড্যাশ ফ্রম নাথিং, রিচিং, তাহলে রিচ থেকে রিচিং হয়ে গেল, তবে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। এন্ড এরপরে আমরা যে বললাম তিন প্রকারের পার্টিসিপল, কয় প্রকার বললাম? তিন প্রকার। নাম্বার 1 তো গেল, নাম্বার 2 তে হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী, একটু তোমাদের কষ্ট হতে পারে যে ভিডিও নিতে কিভাবে তুমি দেখবা বা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিনা। আমি এখানে একটি কথা বলতে চাই, তুমি ভিডিও কয় মিনিটের হচ্ছে সেটি না দেখে তুমি ভিডিও থেকে বা আমার যে ক্লাস থেকে কি পাচ্ছ সেটি কিন্তু অনেক বড় বিষয় এবং সেটি তোমাকে খেয়াল করতে হবে। আমি বিশ্বাস করি যে আমার এই সমস্ত ভিডিওগুলো থেকে আমার একটা স্টুডেন্টরা যদি তার যে প্রবলেম সেই প্রবলেমগুলো যদি সলভ করতে পারে এবং আমার ভিডিও থেকে যদি আমার স্টুডেন্টরা যদি উপকৃত হতে পারে, তাহলে আমার এই ভিডিওটি, আমার এই সমস্ত যে ভিডিওগুলো আমরা করছি বা আমার যে কষ্ট, সেই কষ্টটি কিছুটা হলেও আমার সার্থক হবে, বিশ্বাসযোগ্য আমি রাখতে চাই। ওকে, আমরা চলে যাচ্ছি পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে বলেছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া। পাস্ট পার্টিসিপল হচ্ছে যে তুমি মনে রাখবা যে মূল ভার্বের পাস্ট ফর্ম। মূল ভার্বে কি ফর্ম? পাস্ট ফর্ম। মূল ভার্বে কি ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে আমি যদি তোমাকে একটা एग्जांपल দিই, একটু দেখো প্রিয় শিক্ষার্থী, আমি পাস্ট পার্টিসিপলের একটা एग्जांपल যদি লিখি যে এরকম করে, উই শুড drink, we should not drink dash water। একটু খেয়াল করো কি লিখলাম। আমাদেরকে এখন ব্র্যাকেটে বললো যে ইউজ পাস্ট পার্টিসিপল। তা আমি বললাম কি উই শুড নট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার। তাহলে আমি এখানে যেই শব্দটি লিখতে চাইবো সেই শব্দটি করতে হবে প্রথমে ভার্ব চিন্তা করতে হবে। তুমি এখানে কিন্তু অ্যাডজেক্টিভ লিখে দিলে হবে। তাহলে আমাদেরকে যখন ব্র্যাকেটে বলবে ইউজ পাস্ট পার্টিসিপল, তখন আমাদেরকে চিন্তা করতে হবে কি যে মূল ভার্ব চিন্তা করব, কিন্তু সেটা কোন ফর্ম হতে হবে? পাস্ট ফর্ম হতে হবে। তাহলে দেখো উই শুড নট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার। তাহলে আমাদের কোন ধরনের পানি পান করা উচিত নয়? বিশুদ্ধ পানি না দূষিত? তাহলে এবার চিন্তা করো, ভার্বটা চিন্তা করো। ইয়েস, তাহলে পলিউটেড। তাহলে কি হলো? পলিউটেড। তাহলে পাস্ট ফর্ম দিয়ে আমরা করলাম উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। তাহলে এই পলিউটেড হয়ে গেল পাস্ট পার্টিসিপল। আশা করি এই বিষয়টি তোমরা বুঝেছো। আমি লাস্ট যেটি বোঝাতে চাইছি সেটা হচ্ছে 2 নাম্বার তো গেল, এন্ড 3 নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল যখন বলবে তখন তোমাকে অবশ্যই হ্যাভিং অথবা হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম চিন্তা করতে হবে, V3, অথবা বিং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম চিন্তা করতে হবে। এই হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কয় রকমের হতে পারে? পার্টিসিপল 3 রকমের হতে পারে। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কিছু বলা না থাকলে আমরা চিন্তা করব প্রেজেন্ট পার্টিসিপল, যেটা মূল ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপল, যেটা আমরা মূল ভার্বের পাস্ট ফর্ম করব, এবং পারফেক্ট পার্টিসিপল যখন বলবে হ্যাভিং দিয়ে V3 অথবা বিং দিয়ে V3। যেমন আমি যদি বলি ড্যাশ, এটার একটা যদি एग्जांपल তোমাদেরকে দেখেন, ড্যাশ the work I went there। তাহলে ড্যাশ the work, ওয়ার্কটা কি করেছো? শেষ করেছো। হ্যাভিং ডান the work, এ হ্যাভিং ডান, এ হ্যাভিং ডানটা হয়ে গেছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ডান the work I went there।
প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা তোমাদের যে পার্টিসিপেল নিয়ে প্রবলেম এই ছোট্ট ভিডিওটির মধ্যে দিয়ে তোমরা আশা করি বুঝে ফেলেছো। এন্ড আমরা আবার চলে যাচ্ছি আমাদের যে প্রশ্ন 7 নাম্বার ছিল যে পার্টিসিপল। তাহলে পার্টিসিপল বলে আমরা মূল ভাবের সাথে আইনি দিয়ে করে দেব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, যেখানে হয়ে গেছে রিচিং ও উই ফাউন্ড নাথিং। এন্ড আবার যখন বলবে, আমরা এবার চলে এসেছি কত নম্বরে, 8 নম্বরে, প্রি মডিফাই দ্য নাউন বাই এ পার্টিসিপল ফ্রেজ। এই যে ফ্রেজ শব্দটা যখন বলবে, প্রিয় শিক্ষার্থী, এটাতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো জানিয়েছি তোমাদেরকে, সেই বিষয়গুলো ঠিক থাকবে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে মূল ভাবের সাথে আইএনজি, আর যখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলবে তখন ওইটার সাথে একটা ওয়ার্ড তুমি যুক্ত করে দিতে পারো, অথবা দুটো ওয়ার্ডও যুক্ত করতে পারো, তখন হয়ে যাবে ফ্রেজ। ঠিক একইভাবে যখন তোমাকে বলবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, ঠিক একইভাবে যখন তোমাকে বলবে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, তাও তুমি একটা শব্দ যুক্ত করে দিবে। যেমন এখানে আমি তোমাকে দেখাচ্ছি যে পার্টিসিপল ফ্রেজ বলতেছে কি যে শুধু পার্টিসিপল ফ্রেজ বলে ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে হবে, যেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। যেমন এখানে দেখো, এই যে একটা শব্দ যুক্ত করে দিলে, নাও হতে পারে, যেটা কোনো কিছু হতে পারে, সাবজেক্ট ভার্ব এক্সট্রা। আমরা একটা एग्जांपल দিয়ে বুঝবো। দেখো, মিলা ফেল্ট ইজি, বলছে কি পার্টিসিপল ফ্রেজ, তাহলে কি বললো, সে কখন ভালো তার ইজি লাগলো, সলভিং। এই যে সলভিংটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো, সলভিং কি করেছে, দা প্রবলেম। তাহলে পুরোটা কি হয়ে গেল, সলভিং দা প্রবলেম, পুরোটা কি হয়ে গেল, পার্টিসিপল ফ্রেজ অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমি যদি হ্যাভিং ডান দা ওয়ার্ক, তাহলে হ্যাভিং ডান এরপর দা ওয়ার্ক সহ হয়ে গেল পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আশা করছি তোমাদের এই বিষয়টি ক্লিয়ার হলো। আমরা এখানে দেখলাম 5 থেকে 8 পর্যন্ত, এবং এগুলো তোমার কিন্তু প্রশ্ন ব্র্যাকেট দিয়ে থাকবে, এবং আশা করছি তুমি এখান থেকে জানতে পারবে। নেক্সট আমরা চলে যাচ্ছি, আমরা এটা নিয়ে তো দেখেছি, এরপরে यस 9 নম্বরে যাব। প্রিয় শিক্ষার্থী, 9 নম্বর থেকে আমাদের আজকে সর্বশেষ যে তোমাদের মডিফায়ার্স নিয়ে বলছি, সেখান থেকে আমরা আজকে 9 নম্বর থেকে বাকি 12 পর্যন্ত আছে, আমরা এগুলো দেখে নিব। 9 নম্বরে দেখা যাচ্ছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তাহলে তোমার যদি ইন্টেন্সিফায়ার বলে কোনগুলো হবে সেটা দেখো। ইন্টেন্সিফায়ার হচ্ছে অ্যাডভার্ব, মূলত বেশি বা দ্রুত কোনো কিছু মাত্রায় জিনিসগুলোকে বোঝাতে আমরা ইন্টেন্সিফায়ার বলে থাকি। যেমন তোমার জন্য আমি এখানে লিখে রেখেছি ইন্টেন্সিফায়ার কি করতে পারে, সো ভেরি টু রিয়েলি এক্সট্রিমলি, এগুলো হতে পারে বেশিরভাগ সময় আমরা এগুলো দিয়ে আনসার মেলাতে পারবো। এছাড়াও তুমি আরো কিছু ইন্টেন্সিফায়ার খেয়াল করে মানে লিখে রাখতে পারো, নোট করতে পারো। তাহলে কি ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে অ্যাডভার্ব, মানে মাত্রা বোঝাচ্ছে, কোনো কিছু বিষয় দ্রুত তাড়াতাড়ি এগুলো বোঝাচ্ছে। তাহলে সো হতে পারে, ভেরি হতে পারে, টু হতে পারে, রিয়েলি হতে পারে, এক্সট্রিমলি হতে পারে। বেসিক্যালি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিতে পারি। ম্যাক্সিমাম সময় আমি দেখেছি ইন্টেন্সিফায়ার বললে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা উত্তর দেখি, সেটা হচ্ছে কি ভেরি। তাহলে एग्जांपल আসুন, হি ইজ ড্যাশ হ্যাপি অ্যাজ হি হ্যাজ গট হিজ লস্ট ফোন अगेन। এই যে সো হ্যাপি, তাহলে সোটা কি হয়ে গেল, একটা ইন্টেন্সিফায়ার হয়ে গেল। হি ইজ ভেরি হ্যাপি, এটাও লেখা যেতে পারে। আশা করছি তোমার ইন্টেন্সিফায়ার ক্লিয়ার হয়ে গেছে। এবং সেটাও তোমাকে বলবে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে কি বললো, অ্যাডজেক্টিভ নিয়ে তথ্য দিতে বললো। অ্যাডজেক্টিভ নিয়ে তথ্য দিলে আমরা কি দিচ্ছি, অ্যাডভার্ব দিচ্ছি। এন্ড 10 নম্বরে আমরা চলে এসেছি ইনফিনিটিভ। প্রিয় শিক্ষার্থী, ইনফিনিটিভটা কি আমরা একটু আগে দেখিনি, তোমরা এর মধ্যে হয়তো অনেকে জানো। আমি তোমাদের জন্য যে বিষয়টি লিখে রাখবো বা একটু লিখে দেখাতে চাই। ইনফিনিটিভ হচ্ছে মূলত টু দিয়ে মূল ভাব, কোন উদ্দেশ্য বোঝাতে এটি ব্যবহৃত হয়। তাহলে টু দিয়ে কি ভাব, মূল ভাব ভি ওয়ান। আর যখন ইনফিনিটিভ ফ্রেজ বলবে, এই যে টু প্লাস ভি ওয়ান এর সাথে তুমি কোনো এক্সট্রা কোনো ওয়ার্ড লাগাচ্ছ, নাউন দিচ্ছ, ভার্ব দিচ্ছ, যাই দাও না কেন প্রিয় শিক্ষার্থী, তখন সেটা হয়ে যাবে ফ্রেজ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু দিয়ে মূল ভার্ব, আর ফ্রেজ মানে তার সাথে অতিরিক্ত কোনো একটা শব্দ বা একটা থেকেও বেশি শব্দ অ্যাড করতে পারো, তখন সেটা হবে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে দেখো, আমরা দেখতেছি এখানে যে एग्जांपल বলছি ভার্ব প্লাস, আমরা ভার্ব প্লাস না অত টু দিয়ে মূল ভার্ব লিখছি, তখন সেটা ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে দে রিচড देयर টু হেল্প, এই যে টু হেল্প দা পোর। তাহলে টু হেল্পটাকে আমরা বলতে পারি ইনফিনিটিভ। আর যদি তুমি এই পুরোটা গ্যাপ থাকে, তখন তুমি দা পোর সহ যখন লিখবে, তখন সেটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। যেমন দে রিচ देयर টু হেল্প দা পোর, এই যে টু হেল্প দা পোরটা হয়ে গেল কি ইনফিনিটিভ ফ্রেজ। আর শুধু যদি টু হেল্প দিয়ে আমরা শেষ করতাম, এখানে যেটা ব্র্যাকেটের আগে যদি তোমার থাকতো, তখন আমরা এই টু হেল্পটাকে বলতাম যে ইনফিনিটিভ।
তার মানে ইনফিনিটিভ মানে হচ্ছে টু দিয়ে মূল ভার্ব, আর ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে টু দিয়ে মূল ভার্বের পরে আমরা এক্সট্রা যে তথ্যগুলো অ্যাড করব সেটাই হচ্ছে ইনফিনিটিভ। 11 নম্বরে আমরা চলে এসেছি পোস্ট মডিফাই। পোস্ট মানে আমরা তো জেনেছি যে পরে, এবং পোস্ট মডিফাইতে ভার্ব করলো, তো ভার্ব সম্পর্কে তথ্য দিলে আমরা অ্যাডভার্ব, এই যে আমি তোমাদেরকে এক্সাম্পল বা শর্টকাট বলতে চেয়েছি যে অ্যাডভার্ব, ভার্ব সম্পর্কে আমরা তথ্য দিলে সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব মানে আমরা এখানেও দেখেছি ইন্টেন্সিফায়ার গুলো, তাহলে এখন কিছু হয়ে যাচ্ছে। যেমন দেখো পোস্ট দ্য লেটার নাও, আমি যদি হি রানস কুইকলি, স্লোলি, ফাস্ট, এগুলো সবগুলো কিন্তু আশা করি এই বিষয়টি তোমরা ধরতে পেরেছো। পোস্ট মডিফাইতে ভার্ব বলে আমাদের উত্তর হবে অ্যাডভার্ব, এবং সেটা সেন্টেন্স অপশন দিয়ে। যেমন এখানে পোস্ট দ্য লেটার এখন বলবো, তাহলে নাওটা হচ্ছে এন্ড। আমরা সর্বোপরি যে বিষয়টি এখন দেখতে চাইবো সেটি হচ্ছে 12 নম্বরে লেখা আছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব বাই প্রিপজিশনাল ফ্রেজ, এন্ড এটাই কিন্তু আমাদের জানার বিষয়। এতক্ষণ ধরে আমরা যে বলছি মডিফায়ার্স মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এখন কিন্তু তোমাদেরকে এখানে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, স্পষ্ট করে বলছি যে প্রিপজিশনাল ফ্রেজ দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবে প্রিপজিশনাল ফ্রেজ বলতে আমরা কিভাবে আমরা এটা বানাবো বা কেমনে আমরা বুঝবো, হাউ ইউ ক্যান আইডেন্টিফাই অর হাউ ইউ ক্যান মেক দিস আনসার। সেটা হচ্ছে যে প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, ইকুয়াল টু প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, সমান সমান প্রিপজিশনাল ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা যদি এখানে খেয়াল করো যে she controlled herself, she controlled herself, আমাদেরকে বললো যে ইউজ প্রিপজিশনাল ফ্রেজ, তাহলে বললো কি উইথ গ্রেট ডিজায়ার, তাহলে এই যে দেখছেন উইথ গ্রেট ডিজায়ার পুরোটা হয়ে গেল প্রিপজিশন। ইন দা মর্নিং, ইন দা মর্নিং, তাহলে ইনটা প্রিপজিশন, মর্নিং লাস্টে শেষ হলো নাম দিয়ে, তখন সেটা হয়ে গেল কি প্রিপজিশনাল ফ্রেজ। আশা করছি তোমরা আমার এই আজকে যে মডিফায়ার ক্লাস করলাম, এই মডিফায়ার ক্লাসের মধ্য দিয়ে তোমরা যে বিশেষ যে প্রবলেমগুলো হয়, এবং আমি তোমাদেরকে একটু বলতে পারি আমরা যে বিষয়গুলো আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম সেই বিষয়গুলো 100% তোমার মডিফায়ার সলভ করতে গেলে, প্রশ্ন যখন তুমি সলভ করবে সেখানে এই বিষয়গুলো তুমি পাবে, এবং তুমি আমার এই কথাগুলো ধরে যদি তোমার যে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকো সেইগুলো কিন্তু তুমি খুব সুন্দর করে সলভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরেকবার লাস্ট একটা রিভিউ দিয়ে দেবো। চলো আমরা তোমাদেরকে অ্যাট এ গ্ল্যান্স তোমাদেরকে আবারও বলবো যে কিভাবে পরীক্ষায় মডিফায়ারের কোশ্চেনগুলো থাকবে এবং তুমি কিভাবে প্রশ্নের উত্তরগুলো দিবে সেই বিষয়টি তোমাকে আমি চট করে একটু জানিয়ে দিই। যেমন নাম্বার 1 প্রি মডিফাই নাউন বললে আমরা উত্তর দিব কি অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, আমার সাথে সাথে তোমরা একটু চাইলে বলতে পারো, তাহলে আমরা বলছি প্রি মডিফাই দা নাউন বললে উত্তর হবে কি অ্যাডজেক্টিভ, অথবা উইথ অ্যাডজেক্টিভ বললে উত্তর দিব অ্যাডজেক্টিভ। নাম্বার 2 প্রি মডিফাই দা নাউন বাই নাউন অ্যাডজেক্টিভ, তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে নাউন অ্যাডজেক্টিভ হলে উত্তর কি হবে ইয়েস নাউন। পোস্ট মডিফাই দা নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ বললে আমরা নাউন সম্পর্কিত কোনো তথ্য বা ইনফরমেশন আমরা লিখব, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটা, দিস, দ্যাট, দিস, দোস। এরপরে পসেসিভ সাবজেক্ট অনুসারে প্রনাউন অনুসারে আমরা বসাবো, আই থাকলে মাই হবে, উই থাকলে আর হবে, এবং করে আমরা পসেসিভ গুলো লিখব। ডিটারমাইনার, আমরা জানি ডিটারমাইনার বলে কিন্তু কি কি হয়, আর্টিকেল হয়, পসেসিভ হয়, তারপর হচ্ছে তোমার কোয়ান্টিফায়ার্স হয়, নাম্বারসও হতে পারে, 2 1 4 এগুলো হতে পারে। এরপরে কোয়ান্টিফায়ার্স হয়, ঠিক আছে, তাহলে সেভাবে দিব, আর্টিকেলও হতে পারে। এরপরে পার্টিসিপল যখন বলবে আমরা দেখব শুধু পার্টিসিপল বলবে প্রেজেন্ট পার্টিসিপল, আবার পাস্ট পার্টিসিপল বললে আমরা একটু শিখেছি, পাস্ট পার্টিসিপল বললে, পারফেক্ট পার্টিসিপল বললে আমরা সেভাবে উত্তর দিব। ইন্টেন্সিফায়ার বললে বেশিরভাগ উত্তর বের হয়, এছাড়া সো আছে, রেলে আছে, এভাবে করে আমরা দেখেছি। এবং ইনফিনিটিভ বললে আমরা 2 + v1 দিব, এবং ইনফিনিটিভ ফ্রেজ বললে আমরা 2 + v1 অর্থাৎ 2 প্লাস মূল ভার্বের পরে আমরা একটা এক্সট্রা ভার্ব যুক্ত করব, এন্ড পোস্ট মডিফাই দা ভার্ব বললে আমরা একটা ভার্ব দেব। সর্বোপরি আমরা যখন পার্টিসিপল ফ্রেজ বলবো একই কথা আমরা একটু আগে বলেছি, এন্ড যখন আমাদেরকে প্রিপজিশনাল ফ্রেজ বলবে প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ করব। আশা করছি তোমাদের এইখান থেকে 100% তোমার পরীক্ষা থাকবে এবং তুমি সেভাবে করে বিষয়গুলো দেখতে পারবে। ইয়েস, প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের যে এসএসসি যে গ্রামারের প্রবলেম যে টপিকটা হয় সেটা হচ্ছে মডিফায়ার্স। সেই মডিফায়ার্স এর
আজকের ক্লাসটি আমি শেষ করব। তোমাদের যারা পরীক্ষার্থী তোমরা যারা আছো, বিশেষ করে পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো হয়ে থাকে সেরকম একটি প্রশ্ন আমি এখানে নিয়েছি। আজকে আমরা সেই প্রশ্নটি সলভ করে আজকের যে মডিফায়ার ক্লাস সেটি শেষ করব। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে মডিফায়ার্স এর কোশ্চেনটি কিভাবে দেওয়া থাকে এবং কিভাবে আমরা সলভ করব সেটি দেখব। এসএসসি বোর্ড কোশ্চেন একটা আমরা এখানে লিখে রেখেছি, চলো আমরা এটা একটু দেখব এবং সেটি আমরা কিভাবে উত্তর সেটাও দেখব। Deforestation means cutting down of trees. এখানে বলেছে post modify the verb, post modify the verb। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমাদের জানা আছে post modify the verb বললে উত্তর কি হবে? এই যে verb তোমাদের জন্য লিখে রেখেছি। তাহলে randomly, deforestation means cutting down of trees randomly, indiscriminately। তাহলে এভাবে করে তুমি লিখতে পারো। আশা করি তোমরা উত্তরটা বুঝে গেছো। randomly adverb। To meet up the basic needs of food and housing, trees are being cut in large scale and thus it causes, এই যে প্রি মডিফাই দ্য নাউন বললো, নাউন বললো তো কি? এই যে adjective, natural imbalance, natural, নেচার থেকে কি হলো? natural imbalance। তাহলে ন্যাচারালটা একটা adjective। Besides, there are some dishonest people who cut trees in our forest, infinitive করতে বলেছে। তাহলে ডিসঅনেস্ট পিপলরা কি করে? ফরেস্টের বাগানে কাঠগুলো কাটছে কেন? এই যে টু আর্ন মানি, এই যে টু আর্ন মানি, ইনফিনিটিভ ফ্রেজ ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্ব সম্পর্কে তথ্য দিতে বলেছে এবং সেটা পরে লিখতে বলেছে। কি দিতে বলেছে তথ্যটা? ইনফিনিটিভ আমরা দিলাম যে এই যে দেখেন ডিসঅনেস্ট পিপল হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট টু আর্ন মানি, টু গেইন মানি, যা লিখতে চাই। দ্য ড্যাশ is use a noun adjective to pre-modify the noun. The dash level is rising. তাহলে কি level? Water level. Water টা একটা নাম। তাহলে the water level is rising and many parts of the world are going to be engulfed by the sea in near future. New areas of the world are turned into desert. তাহলে কি হচ্ছে? Use a participle pre-modify the verb। তাহলে পার্টিসিপলটা কি লিখবো আমরা? এই যে ড্যাশ ট্রান্ট, নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর কি হচ্ছে? বিং পার্টিসিপল, ভার্বের সাথে আইডি, গেটিং, যে কোনো একটা লেখা দিতে পারে। ট্রান্ট ইনটু ডেজার্ট অ্যাজ আ রেজাল্ট অফ ডেফরেস্টেশন। সো উই মাস্ট স্টপ, আবার বলছে ইউজ পার্টিসিপল ড্যাশ ডাউন ট্রিজ, উই মাস্ট স্টপ ড্যাশ ডাউন ট্রিজ। তাহলে এই যে পার্টিসিপল হচ্ছে কি? তাহলে কি দেবো? কাটিং। পার্টিসিপল ভার্বের সাথে কি? ভার্বের সাথে আইডি দিয়ে লিখলাম। তাহলে we must stop cutting down trees unnecessarily. Use participle, আবার কোনো participle, dash trees. Dash trees indiscriminately will be hazardous for our future existence. তাহলে কি ধরনের ট্রিজ আমাদের জন্য বিপজ্জনক? কাটিং, কাটিং। তাহলে পার্টিসিপল মানে আমরা কি লিখলাম? এই যে কাট, C U double T N, cutting down trees indiscriminately will be hazardous for our future existence. If we destroy trees, one day the country will turn into a desert. তোমাদেরকে কিভাবে প্যাসেজটা সলভ করতে হবে সেটা কিন্তু দেখাচ্ছি। তুমি প্রয়োজনে গ্যাপ দিয়ে পুরোটা আগে পড়ে ফেলো, এরপরে ব্র্যাকেটেড প্রশ্নটা তুমি খেয়াল করো, তাহলে কিন্তু তুমি অনেকটা উত্তর করতে পারবে। তাহলে বলছো one day the country will dash it turn into desert। তাহলে আমাদেরকে কি করতে বলেছে? যে কি আমাদেরকে বললো যে এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে তুমি যে কোনো ইনফরমেশন প্রিপজিশনাল ফ্রেজ দিতে পারো, অ্যাডভার্বের সাথে কোনো একটা ওয়ার্ড যুক্ত করে দিতে পারো, সেরকম করে তুমি আনসারটা করে দিতে পারো। তাহলে কি আমরা লিখতেছি কি? people destroy trees at random। random দিলাম বলে কি দিলাম? at random। এটাই কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। one day the country will turn into a desert. the dash temperature will cause greenhouse effect। তাহলে এই যে আবার পার্টিসিপল হলো, তাহলে কি হলো? রাইজিং, রাইজ থেকে কি হলো? রাইজিং। temperature will cause greenhouse effect. necessary measures should be taken to keep the environment safe। ওই যে to keep the environment safe, এই যে এটা লেখা হলো, এটা কি করতে বলেছে? ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে কি বলো? necessary measures should be taken, কি করার জন্য? প্রয়োজনীয় আমাদের পদক্ষেপ নিতে হবে। কি করতে? টু কিপ দ্য এনভায়রনমেন্ট সেফ। এই যে টু কিপ, এরপরে টু কিপ আমরা লিখলাম, এটা টু কিপটা হচ্ছে ইনফিনিটিভ, এন্ড দেন দ্য এনভায়রনমেন্ট সেফ। এই যে বাকি অংশটুকু চলে আসে তখন কি হয়ে গেল?
ইনফিনিটিভ নেক্সট সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বিষয়টি বুঝছো। তুমি প্রয়োজনে তুমি চাইলে একটু স্ক্রিনশট দিয়ে তুমি নিয়ে রাখতে পারো, প্রশ্নটা বারবার দেখতে পারো এবং কিভাবে সলভ করা হয়েছে সেটা তুমি খেয়াল করলে ধরতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত আজকে। আশা করছি তোমরা একটি খুব সুন্দর ক্লাস দেখতে পেয়েছো, বা যারা এই ভিডিওটি দেখেছো বা দেখতে পেয়েছো এখন পর্যন্ত, আশা করি তারা অবশ্যই উপকৃত হয়েছে। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ যেটি আছে সেখানে তোমরা লাইক কমেন্ট দিয়ে থাকবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা আগামী ক্লাসে আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো। সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত।